রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। এটা একটা খুব জটিল সাংবিধানিক বিষয়। এখন শাহাবুদ্দিন যাই করবেন সবই হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শক্রমে। শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা কোনোভাবেই উচিত না। সম্প্রতি একটা রিপোর্ট আমাদের সামনে আসলো, যে রিপোর্টটা অসাধারণ কত ইনসাইট আমাদের সামনে এনেছে, এবং এরপর এই চুপ্পু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেশ কয়েকটি চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি হিসেব করে দেখেন, এর মধ্যে মাওলানা ভাসানী, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হয়েও তিনি আওয়ামী লীগের দলের নামগন্ধের ভিতরেও নেই। প্রিয় দেশবাসী, আমি পদত্যাগ করেছি। তিনি যদি বিতর্কিত কোনো কাজ না করতেন এবং বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নিতেন, তাহলে কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আর পদত্যাগ করা লাগতো না, কিন্তু তিনি সেটা করেননি। তো যাই হোক, খারাপ লাগছে, তবে এই দিন যে আসবে সেই সম্পর্কে আমি অনেক আগে থেকেই সচেতনতা বাণী বা আমি আমার জায়গা থেকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হোতা মামলার আসামি কাছাড় থানার এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পিবিআই। 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে যে দলটি সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদেরকে পরিকল্পিতভাবে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে এবং এই কারণে এত সমালোচনা তাদের বিরুদ্ধে। আপাতত জামায়াতের বাদ দিয়ে 300 আসনে ধানের শীষের প্রার্থী দিতে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ে মাঠ পর্যায়ে জরিপও শুরু করেছে শীঘ্রই। হাসিনা সরকারের পতনের পর থেকে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। শোনা যাচ্ছে ইউনূস সরকার পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলা বারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে। দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে 3 কারণে ছাত্রদের ক্ষমতায় আসার অবিশ্বাস্য সম্ভাবনা। মাদারীপুরে এক ডাকাতের পকেটে পাওয়া গেল 6,000 কোটি টাকা। এক ডাকাতের পকেটে 6,000 কোটি টাকা শুনতে আপনাদের কাছে অনেকটাই অবাক লাগছে। এই ডাকাতের নাম, পরিচয় সবকিছু আজকের দৈনিক পত্রিকাতে। দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর, ভিডিওর শিরোনাম দেখেই আপনারা বুঝতে পারছেন ভিডিওটি কোন বিষয় হতে যাচ্ছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, কোটা আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার পতন হয়, আর শেখ হাসিনার পতনের পরেই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরেই কি করলেন, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং বিস্তারিত দেখে আসি। রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এটা একটা খুব জটিল সাংবিধানিক বিষয়। এই সময় রাষ্ট্রপতি খুব গুরুত্বপূর্ণ, যেহেতু নিয়মিত সরকার হাসিনা সরকার পদত্যাগ করেছেন। এখন অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস, আর রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রথম থেকেই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি, তার দিকে সবার সন্দেহের চোখ, যে তিনি তো একান্তই অনুগত, সত্যি সত্যি অনুগত এবং বিশ্বস্ত। শাহাবুদ্দিনের যখন নিয়োগ দেওয়া হয় তখন আওয়ামী লীগ মহলেই একটা সোচ্চার গুঞ্জন ছিল এবং তারা হতবাক হয়েছিল যে আওয়ামী লীগের এমন ডাক সাইডের বহু মানুষ থাকার পরেও কেন শাহাবুদ্দিনকে দেওয়া হলো, যিনি রাষ্ট্রপতির আগে শাহাবুদ্দিন চুপ্পু হিসেবে সবাই তাকে চিনত, অনেকে চুপ্পু বলেও ডাকতেন। যাক, চুপ্পু নামটি কেমন যেন একটু খেলনা হয়ে যায়, তার রাষ্ট্রপতির মর্যাদার সাথে যায় না বলে চুপ্পু নামটি বাদ দেওয়া হয়েছে। এখন মোহাম্মদ শাহাবুদ্দিন। তো শাহাবুদ্দিনকে কেন নেওয়া হলো, তখন সবাই ধারণা করলো যে প্রধানমন্ত্রী বিভিন্ন সাংবিধানিক পদে এমন সব মানুষকে বসাতে চান যারা হবেন একান্ত অনুগত, তার বিশ্বস্ত এবং তার কাছে ধরা খাওয়া। শাহাবুদ্দিন নিজে বলেছেন যে তিনি নিজেও বিশ্বাস করেননি, তিনি পা ছুঁয়ে সালাম করতে গিয়েছিলেন শেখ হাসিনাকে, কেননা তিনি নিজেকে ছাত্রলীগের কর্মী মনে করেন এবং শেখ হাসিনার কর্মী, সেই হিসেবেই তার অবস্থান। এবং কর্মজীবনে তিনি ওই দুদকের কমিশনার ছিলেন, কোন প্রতিষ্ঠানের প্রধান হিসেবেও তিনি কাজ করেননি, না সচিবালয়ে তিনি বিচার বিভাগের কোনো সচিব ছিলেন বা প্রধান পদে ছিলেন, তাও না। বহু আলোচিত ইসলামী ব্যাংক যখন নাকি ওই এস আলমের আওতায়, সেই ইসলামী ব্যাংকের তিনি কিন্তু একজন ছিলেন উপদেষ্টা, আইন উপদেষ্টা, এবং বলা হয় এখানে অনেক ভাগ বটরার সাথেই তখন তার সংযোগ ছিল। যাই হোক, নানান রকম তার যে অবস্থান ছিল, সেই অবস্থানের সঙ্গে আওয়ামী লীগ সরকারের যে রাষ্ট্রপতি হওয়ার এই বিষয়টি সবাই অবাক হলেও সবাই মেনে নেয়, যেহেতু তখন শেখ হাসিনা হচ্ছে সব দণ্ডমুণ্ডের কর্তা, তিনি যা বলবেন সেটাই একেবারে বিতর্কের ঊর্ধ্বে। ফলে শাহাবুদ্দিনকে নিয়ে আওয়ামী লীগ মহলে এবং তার বাইরে যে যত রকম আলাপ আলোচনা, নেতিবাচক আলাপ আলোচনা হয়েছে, এগুলি ধোপে টেকেনি শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত, সেই হিসেবেই তিনি আসলেন। এখন এই যে তিনি আসলেন, তারপরে যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, তাতে কি লাভ হলো? লাভ হয়নি, বরং তিনি যা যা বলা হচ্ছে তাকে তিনি সাথে সাথে সেই আদেশ নির্দেশে সই করছেন।
আমরা প্রথমে ভেবেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়তো তাদের এই আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ রাখবে কার্যক্রম, কিন্তু গত দুদিন আগে আমি যদি সমন্বয়ক সার্জিস আলমের একটি বক্তব্যকে আপনাদের সামনে রাখি তাহলে নিশ্চয়ই উপলব্ধি করবেন যে তারা কি করতে যাচ্ছে। তিনি বলেছেন যে ছাত্রদের রাজনীতি সচেতন হবে, দক্ষতা যোগ্যতা অর্জন করে রাজনীতিতে প্রবেশ করতে হবে, নইলে পুরনো রাজনীতির এই যে চাঁদাবাজি, এই যে অপশাসন এবং জুলুমের রীতি সেটা বদলাবে না। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সুদূর প্রসারী একটা বক্তব্য দিয়েছেন সার্জিস আলম। প্রিয় বন্ধুরা, এই বক্তব্য থেকেই বোঝা যায় যে তারা এখনই থেমে যাবে না। ভবিষ্যতে কি করবে, কি হতে পারে তার জন্য যদিও আমরা অপেক্ষা করব, কিন্তু সকালের সূর্য যেমন দিন কেমন যাবে তা বলে দেয়, ঠিক তেমনি সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, নাহিদ ইসলামদের কর্মতৎপরতা বলে দিচ্ছে তারা আরো নতুন কিছু জনবান্ধব এবং বাংলাদেশের মানুষের আত্মার প্রয়োজনীয় বিষয়াদি নিয়ে আমাদের সামনে হাজির হতে পারে। প্রিয় বন্ধুরা, মূলত তিনটি কারণে আগামী জাতীয় নির্বাচনে ছাত্ররা যদি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে তাহলে ক্ষমতায় আসার অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে। প্রথম কারণ হচ্ছে পুরনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া। 5ই আগস্টের পর জনগণ যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশার কি আমরা পূরণ হবার কোনো লক্ষণ দেখছি? কি প্রত্যাশা? প্রত্যাশা যে রাজনৈতিক দলগুলো গত 16 বছরের ফ্যাসিবাদের উপলব্ধি থেকে শুধরে নেবে। শীর্ষ নেতৃত্ব যদিও বারবার বলছেন যে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না, দখলবাজিতে অংশগ্রহণ করা যাবে না বা পুরনো বৃত্তে আবদ্ধ হওয়া যাবে না, তবুও প্রচলিত রাজনৈতিক দলগুলো নিরঙ্কুশভাবে তাদের নেতা কর্মীদেরকে ঠেকাতে পেরেছে এইসব অপসংস্কৃতি থেকে? না, পারেনি। যে কারণে যেই লাউ যেই কদু, যেই লাউ সেই কদু মুদ্রার এপিঠ ওপিঠ, পুরনো দিয়ে আর হবে না, চেঞ্জ উই নিড, এই ধরনের কথা কিন্তু উচ্চারিত হচ্ছে। মানে আমি একটা ঘটনা যদি আপনাদের সামনে বলি, খুলনার একটা ঘাট, সেই ঘাটে গত 16 বছর ধরে ব্যানার লাগিয়ে চাঁদাবাজি হয়েছে। গত 5 আগস্টের পর ওই ঘাট অঞ্চলের মানুষজন মনে করেছিলেন যে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, কিন্তু 6ই আগস্ট দেখা গেল শুধুমাত্র ব্যানারটি পরিবর্তন হলো, নতুন আরেকটি দল এখানে উপস্থিত হয়ে চাঁদাবাজি শুরু করে দিয়েছে। একই ঘটনার ধারাবাহিকতা, শুধুমাত্র ব্যানারের পরিবর্তন। এই ধরনের ঘটনা শুধু খুলনার ওই ঘাটে না, প্রত্যেকটা জায়গায় ঘটছে, যদিও আগের তুলনায় সেই মাত্রা কিছুটা কম, কিন্তু ঘটছে তো। সুতরাং ছাত্র জনতার ক্ষমতায় আসার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে প্রথম কারণের মধ্যেই, যে পুরনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে জেনজি জেনারেশন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই আন্দোলনের নেতৃত্বে ছিল জেনজি জেনারেশন। এই জেনারেশন অত্যন্ত প্রখর দূরদৃষ্টি সম্পন্ন। আমি যদি গত 7ই জানুয়ারি নির্বাচনের আগের একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন। 7ই জানুয়ারি নির্বাচনে 1,54,00,000 তরুণ ভোটার ছিল। এখন ধরুন 2 বছর পর বা 3 বছর পর যখন নির্বাচন হবে এই সংখ্যা দাঁড়াবে 2 কোটি থেকে 2.5 কোটিতে। তাহলে কি পরিমাণ তরুণদের প্রাণোচ্ছ্বাস আমরা ভোটের লাইনে দেখতে পাবো, যারা এখন পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে অকল্পনীয় সাহসী এবং আনপ্রেডিক্টেবল। তাদের মনস্তত্ত্ব বোঝা অত্যন্ত কঠিন। আপনারা জানেন গুলির মুখে আবু সাইদ বুক চেতিয়ে দাঁড়িয়ে গেছে। এই ঘটনা তো 10 বছর আগে এইরকম ভাবে ঘটেনি। আমরা দেখেছি অসংখ্য স্কুলের ছাত্রছাত্রী তারা মৃত্যু জেনেও রাজপথে নেমেছে। কেন? তারা অসীম সাহসী। তারা তাদের সাহসকে, তাদের জীবনকে বিক্রি করে দিয়েছে কেবলমাত্র স্বাধীনতা নামক শব্দবন্ধের কাছে। সুতরাং এই জেনারেশনকে আপনি আপনার বয়ান দিয়ে পুরনো রাজনৈতিক ক্যাচাল আর পুরনো রাজনৈতিক অপসংস্কৃতির বেড়াজালে একটা মূল ধরিয়ে ঘোরাঘুরি করাবেন, তা কিন্তু সম্ভব নয়। 4 নাম্বার গুণ হচ্ছে এরা ঐক্যবদ্ধ থাকতে পছন্দ করে। এদের কমিউনিকেশন অত্যন্ত শক্তিশালী। একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপ, আরেকটা গ্রুপ থেকে অন্য গ্রুপ, এরা ডট পদ্ধতিতে তাদের কমিউনিকেশন করে। একটা ধ্বংস হয়ে যাবে, আরেকটা কার্যক্রম চালাবে, আরেকটা কার্যক্রম চালাবে, আরেকটা ক্ষতিগ্রস্ত হলে অন্য আরেকটা পদ্ধতিতে তারা আন্দোলন করবে। যেটা আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। আমরা দেখেছি 6 জনকে ডিবি অফিসে নিয়ে গিয়ে আন্দোলন স্তব্ধ করে দেবার চেষ্টা করা হয়েছে, কিন্তু অন্য প্রান্ত থেকে আরেকজন কর্মসূচি দিয়ে দিয়েছে। 5ম গুণ হচ্ছে অ্যাডভেঞ্চারে বিশ্বাসী। এরা প্রতিনিয়ত নতুনত্ব খোঁজে, এরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে যেতে চায়। এই ধরনের তরুণদের আপনি কি পুরনো রাজনৈতিক বয়ান বা আপনি কথা এবং কাজের মধ্যে অমিল রেখে
ভোটের মাঠে আপনার পক্ষে নিতে পারবেন? প্রিয় দর্শক, মাদারীপুরে এক ডাকাতের পকেটে পাওয়া গেল 6,000 কোটি টাকা। এক ডাকাতের পকেটে 6,000 কোটি টাকা শুনতে আপনাদের কাছে অনেকটাই অবাক লাগছে। এই ডাকাতের নাম, পরিচয় সবকিছু আজকের দৈনিক পত্রিকাতে এসেছে। আমি দৈনিক পত্রিকা দৈনিক সংগ্রাম থেকে আপনাদের সামনে নিউজটা তুলে ধরছি। সড়কে চাঁদাবাজি, 6,000 কোটি টাকা শাহজাহান খানের পকেটে। এটা হলো হেডলাইন। মাদারীপুরের সেই শাহজাহান খান সড়কের ডাকাত, তার সম্পর্কে যা তুলে এসেছে আজকের পত্রিকাতে, আপনারা যখন শুনবেন আপনাদের চোখ কপালে উঠে যাবে যে এইরকম ডাকাত কিভাবে শেখ হাসিনা লালন পালন করতেন, এবং এইরকম ডাকাতদের হাতে বাংলাদেশের যানবাহন যে জিম্মি ছিল তার একটি চিত্র উঠে এসেছে। গত 4 বছরে বাণিজ্যিক যানবাহন থেকে 6,000 কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে। সড়ক পরিবহনে সংগঠক পরিচালনায় ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়। সড়ক চাঁদাবাজির প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিযোগ আছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খানের বিরুদ্ধে। ফেডারেশনের অন্তর্ভুক্ত 280টি শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে। 289টি শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে। এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে। ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির অপর প্রভাবশালী নেতাদের সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন তিনি। এখানে অপোজিশন অপর যারা তাদেরকেও সাথে রেখেছেন এই চাঁদাবাজি করতে গিয়ে। শাহজাহান খান বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি ছিলেন পরিবহন মালিকরা। পরিবহনের যারা মালিক তারা শাহজাহান খানের চাঁদাবাজির কাছে জিম্মি ছিলেন বছরের পর বছর। বিগত সময়ে বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহত্তম পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল। এর নেপথ্যে ছিলেন এই শাহজাহান খান। সড়কের নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধাও ছিলেন এই শাহজাহান খান। নির্দলীয় নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুপাতে 2008 সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল 6,85,000 টাকা। 2024 সাল 8 এবং 24, এবার একটু ডিফারেন্সটা আপনারা একটু খেয়াল করবেন। 2024 সালে তা বেড়ে হয়েছে 2,21,00,000 টাকা। এ সময় তার আয় বেড়েছে প্রায় 32 গুণ। 2008 সালে তার বার্ষিক আয়, বছরে আয় ছিল 6,85,000 টাকা, আর 2024 সালে এসেছে তার বাৎসরিক আয় 2,21,00,000 টাকা। প্রিয় দর্শক, এই সকল টাকার কাহিনী বের হয়ে আসছে আজকে শাহজাহান খানের রিমান্ডের মাধ্যমে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে শাহজাহান খানকে গ্রেফতার করা হয়েছে। আমি সেই সংবাদটা গভীর রাতে লন্ডন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করেছিলাম। আজকে এই শাহজাহান খানের এই লোমহর্ষক এই যে কাহিনী, একজন মানুষের পকেটে মাত্র 4 বছরে যদি 6,000 কোটি টাকা যা। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার জীবন, আপনার পরিবার পরিজনের 4-5 জনের সংসার জীবনে সারা জীবনের খরচ কত টাকা? আপনি চাঁদাবাজি যদি 6,000 কোটি টাকা করে থাকেন মাত্র 4 বছরে। তাই প্রিয় দর্শক, এই দস্যুদের, এই জানোয়ারদের একটি বিচার হবে বাংলাদেশের মানুষের সামনে, ওপেন আদালতে, যেই আদালতটি আগেই তৈরি করে রেখেছে তারা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে শাহজাহান খানের মতো, সালমান এফ রহমানের মতো, আনিসুল হক আইনমন্ত্রীর মতো যারা ডাকাতির সাথে জড়িত ছিল, পলকের মতো সব ডাকাতকেই একে একে কিন্তু আমরা সামনে নিয়ে আসব। আপাতত জামায়াতকে বাদ দিয়ে 300 আসনে ধানের শীষের প্রার্থী দিতে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ে মাঠ পর্যায়ে জরিপেও শুরু করেছে শীঘ্রই। বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বলেন, সুযোগ সন্ধানের বিষয়ে এবার সতর্ক বিএনপি। আরিফিন শাকিলের প্রতিবেদন। জামাতের সাথে দীর্ঘ প্রায় 3.5 দশকের গাঁটছড়া বিএনপির মাঝে 2 দফা সে সম্পর্কে ভাটা পড়লেও বিএনপির 1 দফা দাবির আন্দোলনে যুগপৎভাবে অংশ নেয় জামাতে ইসলামী। সম্প্রতি ছাত্র আন্দোলনে দূরত্ব গুছিয়ে ঘনিষ্ঠতা বাড়ে বিএনপি জামাতের। কিন্তু হাসিনা সরকারের বিদায়ের পর 2 দলের শীর্ষ নেতাদের বাগযুদ্ধে আবারও সেই সম্পর্কের অবনতি হয়। সবাই অনুভব করছেন যে আগামী দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত। কিছু ফেস আছে, তো কিছু ফেসগুলো দেখে আমরা একটু ভয় পাই। আরো কিছু দেখি যাদের আপনার কোনোদিন দেখিনি, হঠাৎ করে তারা আমাদের মিডিয়াতে ফ্রন্ট পেজে চলে আসছে।
এমন বাস্তবতায় আগামী নির্বাচনে তাদের আলাদাভাবে অংশ নেয়ার জোর গুঞ্জন রাজনৈতিক মহলে। সেই গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছে বিএনপির সাংগঠনিক সম্পাদকদের জেলা উপজেলা সফর ঘিরে। বিএনপি সূত্র জানায় 2008 ও 2018 সালের প্রার্থী তালিকা সামনে রেখে আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে দলটি। বিগত আন্দোলনে সেসব প্রার্থীদের ভূমিকা, নেতাকর্মীদের মাঝে গ্রহণযোগ্যতা ও জনসমর্থনকে গুরুত্ব দিবে দলের নীতি নির্ধারকরা। বিএনপির পক্ষ থেকে মাঠ পর্যায়ে বার্তা দেওয়া হয়েছে এককভাবে নির্বাচনের প্রস্তুতির। আমাদের এখানে জোট করে নির্বাচন করতে হবে বা কে আসলো না আসলো সেটা নিয়ে আমাদের খুব মাথা ব্যথা নাই। আমরা একক বৃহৎ রাজনৈতিক দল হিসেবে 300 আসনে আমাদের প্রস্তুতি আছে এবং যোগ্য একাধিক প্রার্থী আছে। আমরা আমাদের প্রস্তুতি রাখছি। নতুন কমিটি করা, কমিটি পুনর্গঠন করা, মেয়াদ উত্তীর্ণ কমিটিকে আবার নতুন করে করা, এগুলো আমরা আবার খুব শীঘ্রই শুরু করব। তবে বিএনপির দায়িত্বশীল নেতারা জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন প্রশ্নে অনেকটাই কৌশলী। শুধু বলেন সুযোগ সন্ধানী কাউকে ছাড় দেওয়া হবে না। বেশি সুযোগ নিতে চাইলে সমস্যা হবে অবশ্যই, কারণ আমরা কোনো সুযোগ সন্ধানীকে পছন্দ করি না। আওয়ামী লীগেরও পছন্দ করি নাই, আমরা জামাত ইসলামীকে পছন্দ করবো না, হেফাজত তাদেরকেও পছন্দ করবো না। আপনি এক নৈতিকতা থাকবে, আপনার রাজনীতির এক নৈতিকতা, ধর্মীয় আরেক নৈতিকতা, এগুলি তো আমাদের শেখানোর দরকার নেই। 1991 সালে নির্বাচনে জামাতের 20 জন সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে 4 দলীয় জোটের ব্যানারে নির্বাচন করে আসন পায় 21টি। তবে নবম সংসদ নির্বাচনে সেই সংখ্যা নামে 2-এ। আগামী নির্বাচন নিয়ে দলের পরিকল্পনা গণমাধ্যমে এখনই জানাতে রাজি হননি জামাত নেতারা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেশ কয়েকটি চরিত্র খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি হিসেব করে দেখেন। এর মধ্যে মাওলানা ভাসানী, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হয়েও তিনি আওয়ামী লীগের দলের নামগন্ধের ভিতরেও নেই। স্বাধীনতা যুদ্ধের প্রথম রূপকার হয়েও যিনি 1957 সালেই বাংলাদেশকে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানকে আলাদা করার ঘোষণা তুলেছিলেন এবং যখন 70-এর নির্বাচনের আগে পরেও তাকে জাতির পিতা হিসেবেও তার দলের নেতাকর্মীরা স্লোগান তুলত। নিশ্চয়ই আপনারা শুনেছেন সেসব স্লোগান। ভাসানীকে জাতির পিতা হিসেবে আখ্যায়িত করা হতো। সেই জাতির পিতা হিসেবে যার প্রতিষ্ঠিত হওয়ার কথা, সেখানে প্রতিষ্ঠিত হলেন শেখ মুজিবুর রহমান। তার অত্যন্ত দুর্দান্ত কারিশমেটিক রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে এবং চালের কারণে এবং সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে শেখ মুজিবুর রহমান ভাসানীর পরে যদি বাংলাদেশের রাজনীতিতে খুবই সাম্প্রতিক ইতিহাসের অন্যতম চরিত্র হিসেবে আপনি নির্মাণ করতে চান, তাহলে ধরতে হবে জিয়াউর রহমানকে। অবশ্যই জিয়াউর রহমান একজন সৈনিক হিসেবে থাকার পরেও তিনি কিভাবে বাংলাদেশের রাজনীতির অন্যতম সবচেয়ে বড় চরিত্রে পরিণত হলেন। সম্ভবত জিয়াউর রহমানের পথ ধরেই হাঁটছে আজকের ছাত্রদের নেতৃত্ব। যদিও এখানে একক কোনো পরিচিত মুখ এখনো পর্যন্ত আমরা দেখছি না, কিন্তু এই একক একটি পরিচিত মুখই কেবল তাদের রাজনীতির দর্শন, রাজনীতির গতি প্রকৃতি এবং জনগণ রাজনীতিটাকে কিভাবে নেবে সেইটার একটা ফয়সালা চূড়ান্ত আকারে রূপ দিতে পারে ভবিষ্যতে। আমি বলছি না কয়েক বছর পরে, হয়তোবা কয়েক মাসের মধ্যেই। কেন বলছে এই কথা? বলছে এই কথা যে আজকে যখন আমি আলোচনা করছি 2024 সালের 8 সেপ্টেম্বর একটা নাগরিক কমিটি ঘোষণা করার পদক্ষেপ নিয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, যাদের এরই মধ্যে সরকার পরিচালনায় তাদের প্রতিনিধিত্ব আছে অন্তত 3 জনের, এবং তাদেরই মনোনীত সরকার পরিচালিত হচ্ছে সেনাবাহিনীর সমর্থনে, সাধারণ জনগণের সমর্থনে এবং বাংলাদেশের প্রায় সব দলমত নির্বিশেষে যে ছাত্র গোষ্ঠী আছে তাদের নীরব সমর্থনে। এই সমর্থন কতদিন থাকবে সেটি নিয়ে নানা রকম সংশয় আছে। যতক্ষণ না পর্যন্ত তারা এই সমর্থনটাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক বলয় প্রতিষ্ঠিত না করতে পারবে এবং বাংলাদেশের প্রচলিত যে রাজনীতি আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, সেই যে রাজনীতি, জাতীয়তাবাদের রাজনীতির বাইরে যে নতুন দর্শন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা যদি তৈরি করতে পারে এবং সেই রাজনৈতিক বন্দোবস্তের প্রতি জনগণ যদি সমর্থন থাকে, নিঃসন্দেহে এই যে আজকের যে উদ্যোগ সেটি ইতিহাসের একটি দিনক্ষণ হিসেবে থাকবে। কেন দিনক্ষণ হিসেবে থাকবে এবং এই রাজনীতি করলে জামাতের অবস্থান কি হবে, বিএনপি কিভাবে স্বাগত জানাবে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, আর এই রাজনীতির করার প্রেক্ষিতে তারা কি আসলেই সফল হবে না আরো একটি নুরুল হক নুরুর দলে পরিণত হবে, আরো একটি জুনায়েদ সাকির দলে পরিণত হবে, সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে আজকের ভাবনার অংশ। আপাতত একটি ছবি দেখুন।
এক বছরের মধ্যে একটি ছাত্র সংগঠন তৈরি করার পর যেটি রাজনৈতিক আদর্শে তৈরি করা, সেই ছাত্র সংগঠনের সফলতা এমন যে এক বছরের মধ্যে 16 বছরের একটি স্বৈরতান্ত্রিক সরকারকে উৎখাত করে তারা আজকে ক্ষমতার মসনদে কেন্দ্রবিন্দুতে থেকে রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা দিচ্ছে। এটি হয়তো বাংলাদেশ কেন, উপমহাদেশ কেন, সারা পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। কিন্তু 2023 সালের অক্টোবর মাসে যেই গণতান্ত্রিক ছাত্র শক্তি প্রতিষ্ঠিত হয় তাদেরই সরকার আজকে দেশ চালাচ্ছে, এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের তেমন সন্দেহ থাকার কথা না। এই যাদেরকে আপনি আজকে সরকারে দেখছেন, একজন বাদে সবই আপনাদের পরিচিত মুখ। দেখুন নাহিদ ইসলাম, দেখুন আসিফ মাহমুদ, বারেক মজুমদার, দেখুন ছাত্র সমন্বয়কদের নারী হিসেবে ভূমিকা পালন করা যেই 2-3 জনের মুখ চেনেন আপনারা। তারা সেখানে বলেছে স্পষ্ট করে, ছাত্র নাগরিক রাজনীতি, জ্ঞানভিত্তিক সমাজ গঠন, ছাত্র নাগরিক সংহতি, জীবনচর্চা ও যত্নের রাজনীতি। এবং সেখানে যেই স্লোগান তারা লিখেছিল, সেই স্লোগানে তারা লিখেছে স্পষ্টভাবে যে দায় দরদ ও মানবিক কার্যকলাপ ভিত্তিক একটি রাজনৈতিক প্রচেষ্টা। দায় এবং দরদ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার যেই প্রচেষ্টা তারা করেছিল, তারা যে সেখানে সফল এবং সেখানে যে কোনো বিভেদ এখনো পর্যন্ত তৈরি হয়নি। আপনি এই ছবিটি দেখলেই বুঝতে পারবেন সব দল মত নির্বিশেষে ছাত্রদের একটা সম্মেলন ঘটেছে। এমনকি এখানে যিনি বক্তব্য দিচ্ছেন, আক্তার হোসেন, ডাকসুর সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচিত, তুখোড় ছাত্র নেতা হিসেবে এরই মধ্যে নিজের নাম প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তার ডানে বামে আশেপাশে যাদেরকেই দেখছেন এরা সব উদার, গণতান্ত্রিক, কেউ সেকুলার, কেউ আবার আপনার ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নারী সদস্য যিনি আছেন একেবারে আপাদ মস্তক, তিনি ইসলামের আকীদা পরিধান করেছেন। সুতরাং এটি হলো ইনক্লুসিভ একটি রাজনীতি। সেই ইনক্লুসিভ রাজনীতি ছাত্রদের মধ্যে সমন্বয় করতে পেরেছিলেন বলেই তাদের সামনে আছেন মাহফুজ আলম নামের ছাত্র, তাদের সামনে একইভাবে আছেন বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ। এখন এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন কিংবা যারা প্রাণ দিয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে অনেকেই নিজেদের দলভারী করার চেষ্টা করছে, কিন্তু এটা ঠিক যে এই ছাত্ররা আর তাদের পূর্বেকার রাজনৈতিক দর্শন মতদর্শনে যতটা না আটকে আছেন, তার চেয়ে তাদের স্বপ্ন হলো একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত? ছবিটি দেখলেই বুঝবেন যে যেখানে ছাত্র এবং নাগরিকদের সম্মিলিত একটি শক্তি। এবং এই ছবি যদি আপনি দেখেন, প্রতিষ্ঠাকালীন এবং বর্তমানের যারা সমন্বয়ক আছেন কিংবা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের ব্যানারে এই স্বৈরতন্ত্র উৎখাত হয়েছে, তাদের চেহারা, তাদের অয়ব, তাদের পোশাক, তাদের রাজনৈতিক ভাবনা, তাদের রাজনৈতিক দর্শন সবকিছু যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কতটা ইনক্লুসিভ, অর্থাৎ সবাইকে নিয়ে একসাথে পথ চলার যে একটা প্ল্যাটফর্ম, সেটি তারা দাঁড় করাতে সমর্থ হয়েছে। এখন আসি মূল আলোচনায়। কেন আমি বলেছি যে তারা সম্ভবত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির পথ ধরে আগাচ্ছেন। দেখুন, জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে অন্যতম একটি বড় চরিত্র। জিয়াউর রহমানের রাজনীতি শুরু হয় 1978 সালের সেপ্টেম্বর মাসে বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কিন্তু এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি এমনি এমনি প্রতিষ্ঠিত হয়েছিল না? এর পেছনে নানান রকম ভাঙা গড়ার ইতিহাস আছে। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর শেখ মুজিবের মন্ত্রিসভার এবং ঘনিষ্ঠ সহচর খন্দকার মোশতাকের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়, যার পেছনে ছিল সামরিক বাহিনী। সেই খন্দকার মোশতাকের নেতৃত্বে সরকার কয়েক মাস ক্ষমতায় ছিল, কয়েক মাস তারা দায়িত্ব পালন করতে পেরেছিল। তার আগেই 7ই নভেম্বর সিপাহী এবং জনতার একটা বিপ্লব হয়। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে অন্তরীণ অবস্থা থেকে মুক্ত করে সিপাহীরা। জিয়াউর রহমান যখন কারা মুক্ত হন এবং তারপরে খন্দকার মোশতাক এবং তার নতুন যে রাজনৈতিক দল ছিল তখন ডেমোক্রেটিক লীগ, এই ডেমোক্রেটিক লীগের অনেক সদস্য তখন কারাবন্দী। এমনকি জিয়াউর রহমান 1978 সালে যখন নতুন দল গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তখনও মোশতাক কারাবন্দীই ছিলেন। আমি খুব সংক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে বলছি, কেননা আমি বই লেখক না। বই লিখলে নিশ্চয়ই আপনি দিনপঞ্জি আপনাদের বুঝিয়ে বলতে পারতাম, লিখতে পারতাম। কিন্তু মোটা দাগে যে জিনিসটা বোঝার বিষয় সেটা হলো জিয়াউর রহমান যখন ক্ষমতা নেন বাংলাদেশের এই যে রাষ্ট্র পরিচালনা 1975 সালের 7 নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে, সেই ক্ষমতা নেওয়ার পর তিনি নিজেকে যখন ঘোষণা দেন, বলেন আমি একজন সৈনিক, আমার ভিতরে কোনো রাজনীতি নেই এবং আমি যাদেরকে দিয়ে দেশ পরিচালনা করব তারা সম্পূর্ণ নির্দলীয় এবং অরাজনৈতিক নিরপেক্ষ একটি। জনগণ খুবই আস্থার সাথে তার সেই সরকারকে গ্রহণ করেছিল। একটা পর্যায়ে 1977 সালের সেপ্টেম্বরে এসে তার মাথায় ঢুকলো যে এই তিনি যে নানান মত পথের মানুষ নিয়ে একটা সরকার পরিচালনা করছেন, যে সরকারের প্রতিনিয়তই তিনি হোঁচট খাচ্ছেন এবং অভ্যন্তরীণভাবে তিনি সেনাবাহিনীর মধ্য থেকেও নানান রকম পাল্টাকুর সম্মুখীন হচ্ছিলেন। তিনি ভাবছিলেন যে যতক্ষণ না পর্যন্ত একটি রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করা যাবে তার যে দর্শন, ততক্ষণ পর্যন্ত তিনি তার যে মতবাদ, তার যে সরকার পরিচালনার স্থিতি সেটা নিশ্চিত করতে পারবেন না। এই কারণে 1977 সালে তিনি 19 দফা নামক একটি
রাষ্ট্র বদলে ফেলার একটি মূল মন্ত্র ঘোষণা করেন। জিয়াউর রহমানের 19 দফার কথা আপনার সেই মনে আছে। সেই 19 দফায় ছিল নানান রকম প্রস্তাবনা, রাষ্ট্র কিভাবে চলবে, সকল মতকে নিয়ে চলবে, সংবিধান কিভাবে চলবে, এখানে অর্থনৈতিক উন্নয়ন কিভাবে হবে এবং সমাজের অন্যান্য মানুষের অপর মানুষের ভূমিকা কি থাকবে, সেগুলো নিয়ে তিনি 19 দফাটা ঘোষণা করেন। এবং সেই 19 দফা ঘোষণাই ছিল মূলত তার রাজনীতিতে জিয়াউর রহমানের যে দর্শন, সেই দর্শনকে পাকাপোক্ত করার একটা প্রাথমিক পদক্ষেপ। সেই 19 দফার পক্ষে তিনি একটা ভোটের ব্যবস্থা করেন। ভোটের নাম ছিল কি হ্যাঁ এবং না। সেই সময় 1975-এর পর আওয়ামী লীগ তো নিশ্চিহ্নই বলা চলে, তাদের কোথাও কোনো নামগন্ধ নেই। মাঠে অন্যান্য অপরাপর যেসব রাজনৈতিক দল ছিল, তার মধ্যে ছিল মাওলানা ভাসানীর ন্যাপ ছিল। সেই সমস্ত দলগুলোর মধ্য থেকে জিয়াউর রহমান এই যে হ্যাঁ না ভোট করেন, তখন অন্যান্য দলগুলো খুব বেশি প্রভাব সৃষ্টি করতে পারেনি। দেখা যায় যে জিয়াউর রহমান প্রায় 98% ভোট পেয়ে হ্যাঁ ভোটে জয়যুক্ত হন এবং জয়যুক্ত হওয়ার পরেই তিনি ভালো ভালো মানুষ খুঁজতে থাকেন যে কিভাবে তার এই যে দর্শন, সেই দর্শনকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজের অভ্যন্তর থেকে বিভিন্ন মেধাওয়ালা ব্যক্তিগুলোকে তিনি নিয়োগ করতে পারেন তার সরকারের অংশ হিসেবে। ঠিক যেভাবে এখন সরকার পরিচালিত হচ্ছে, আমরা ঠিক জানি না এই সরকারের যারা পরিচালিত হচ্ছে তাদের মেধার যে ক্ষুরধার কতখানি, কিন্তু এটিও একটি মেধাভিত্তিক সরকার। 77 সালের 19 দফার প্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনা করতে থাকেন, কিন্তু তার মাথায় ছিল একটি রাজনৈতিক দর্শন, রাজনৈতিক দল প্রতিষ্ঠা। সেই রাজনৈতিক দল প্রতিষ্ঠার জন্য 1978 সালের এপ্রিলে তিনি আবার প্রেসিডেন্সিয়াল ভোট দেন। সেই ভোটেও বিপুল জনগণ তার পক্ষে ভোট দেয়। জিয়াউর রহমান 1977 সালের মে মাসে 19 দফার কর্মসূচি ঘোষণা করেন এবং সেই 19 দফা কর্মসূচি ঘোষণায় শুধু তিনি করেননি, সেটি ঘোষণার পক্ষে জনমত গঠন করার জন্য তিনি গ্রামে গ্রামে মাইলের পর মাইল হেঁটেছেন, খাল খনন করেছেন, মানুষের কাছে গিয়েছেন, কথা বলেছেন, করমর্দন করেছেন। একজন দেশের সেনাপ্রধান, রাষ্ট্রপতি গ্রামে যাচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন। এই দৃশ্য তখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আনন্দে গ্রহণ করতে থাকে। তখন জিয়াউর রহমান দেখলেন যে এটি তার রাজনীতিতে গোড়পত্তনের একটা বড় সুযোগ। তিনি এই 77 সালের মে মাসে 19 দফা ঘোষণার পর এবং সেই 19 দফার পক্ষে একটি হ্যানা ভোট নিয়ে তার যে কাজের বৈধতা, সেই বৈধতাটা নিশ্চিত করেন। এর খুব পরে, অর্থাৎ 1 বছরের কম সময়ের পরে, তিনি 1978 সালের ফেব্রুয়ারি মাসে একটি রাজনৈতিক দল গঠন করেন, যার নাম হচ্ছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, যেটাকে বলা হয় জাগ দল। এই জাগ দলের পেছনে ছিল অনেক মেধা ছিল, যারা আবার তৎকালীন ভাসানীর যে দল ন্যাপ থেকে এসেছেন, কেউ অন্যান্য দল থেকে এসেছেন, ডেমোক্রেটিক লীগ নামে খন্দকার মোশতাকের যে দল ছিল সেখান থেকে এসেছেন, এমনকি আওয়ামী লীগ থেকেও এসেছিল। তো এই জাগ দল নিয়েও তিনি আগাচ্ছিলেন, কিন্তু সেখানেও নানা রকম মতভেদ তৈরি হয়, মতদ্বৈততা তৈরি হয়। জাগ দল প্রতিষ্ঠা করার পর তিনি প্রেসিডেন্সিয়াল নির্বাচন করেন। কখন? এপ্রিল মাসে একটা প্রেসিডেন্সিয়াল নির্বাচন করেন এবং রাষ্ট্রপতি হিসেবে জনগণের প্রায় 70% ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। এরপরে তিনি দেখলেন যে না, এই ক্ষমতা গ্রহণের সময় তিনি যেই ওয়াদা করেছিলেন যে আমি একজন অরাজনৈতিক ব্যক্তি, আমি সৈনিক, আমার সরকার রাজনৈতিক প্রভাব মুক্ত, সেই জায়গা থেকে তিনি সরে এসে দেশের বৃহত্তর স্বার্থেই নিঃসন্দেহে তিনি দল গঠন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কখন গঠন করেন? 1978 সালের 1 সেপ্টেম্বর, যেই জাতীয়তাবাদী দলের গঠন এবং প্রতিষ্ঠার বার্ষিকী পালন করলো কয়েকদিন আগে বিএনপি। তো এরপরে আর ঘটনা আমরা জানি যে জিয়াউর রহমান তার ক্ষমতাকে খুব বেশি দিন টেনে নিতে পারেননি। 1981 সালে সেনাবাহিনীর অন্য অপর বিপদগামী সদস্যদের হাতে তিনি নিহত হন। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অল্প সময়ের জন্য বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতি কিছুটা দিন হয়তোবা মুখ থুবড়ে পড়েছিল এরশাদের শাসনামলে, কিন্তু জিয়ার যে রাজনৈতিক দর্শন, তার এই যে মানুষের গ্রামে গ্রামে যে হেঁটে হেঁটে ঘুরে মানুষের সাথে কথা বলা, খাল কাটা কর্মসূচি, একজন ক্ষমতার শীর্ষ ব্যক্তি থাকা সত্ত্বেও সাধারণ মানুষের সাথে মেলামেশা করা এবং সর্বোপরি আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতির বাইরে একটি আলাদা দর্শন, বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন প্রতিষ্ঠিত করা, সেই সমস্ত কারণে জিয়াউর রহমানের যে দল বিএনপি ক্ষমতার বাইরে থাকলেও এরশাদের আমলেও যেমন মরে যায়নি, 91 সালে ঠিকই তারা সরকার গঠন করেছে, আবার এখন দীর্ঘ 15-16টা বছর ক্ষমতার বাইরে থাকার পরেও এখনো পর্যন্ত যে টিকে আছে সেটা সেই যে জিয়ার দর্শন, সেই দর্শন বেগম খালেদা জিয়া যতখানি টেনে নিয়ে এসেছেন এবং তার পুত্র তারেক রহমান এই দলটিকে একত্রিত করে রেখেছেন। যদিও এখন নানান রকম সমালোচনায় তার দলের দিকে যে তিনি তার দলের নেতাকর্মীদের সামলাতে পারছেন না। এই দলের নেতাকর্মীরা চাঁদাবাজি এবং দখল প্রকৃতি নানান ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গিয়েছেন, যেটা আলাদা বিস্তর আলোচনার দাবি রাখে। আমার এই আলোচনাটা ছিল মূলত যে নতুন যে ছাত্ররা রাজনৈতিক দল করছে তারা ভবিষ্যতে কতখানি সফল হবে এবং তারা কি জিয়াউর রহমানের রাজনীতির হাত ধরে হাঁটছেন কিনা, সেটি নিয়েই আলোচনা করতে জিয়াউর রহমানের এই পদক্ষেপটা একটু আপনাদের সামনে তুলে আনলাম। এখন আমি মাওলানা ভাসানীকে দিয়ে আলোচনাটার একটা শেষ টানার চেষ্টা করব। এখন
মাওলানা ভাসানী বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। বাংলাদেশের আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় মাওলানা ভাসানীর হাত ধরে। সেই আওয়ামী লীগের আগের রাজনৈতিক দলটির নাম কি ছিল? মুসলিম লীগ। তা মুসলিম লীগের যে রক্ষণশীল রাজনীতি, সেই রক্ষণশীল রাজনীতিকে জনগণ খুব একটা পাত্তা পাচ্ছে না দেখেই আওয়ামী মুসলিম লীগ নামে ভাসানী রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। এই আওয়ামী মুসলিম লীগ এতটাই জনসম্পৃক্ততা বাড়াতে সক্ষম হয়েছিল যে 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে এই দলটি 223টি আসনে জয়লাভ করে। 223টি আসনে জয়লাভ করার প্রেক্ষিতে প্রাদেশিক সরকারের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে মাওলানা ভাসানীর এই যে সাফল্য, সেই সাফল্যের একজন অংশীদার হিসেবে কেবলমাত্র ভূমিকা রেখেছিলেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান আপনারা জানেন 1954 সালের যুক্তফ্রন্ট সরকারের বন মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী ছিলেন একজন। কিন্তু এই যুক্তফ্রন্ট সরকারের মধ্যেও পাকিস্তানের নানান রকম ষড়যন্ত্রের প্রেক্ষিতে খুব অল্প সময় এই যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তাদেরকে ভেঙে দেওয়া হয় এবং এখানে কেন্দ্রের শাসন অর্থাৎ পাকিস্তানের শাসন জারি করা হয়। তার প্রেক্ষিতে পাকিস্তানিদের বিরুদ্ধে মাওলানা ভাসানীর যে ক্ষোভ এবং তার যে রাজনীতি, সেই রাজনীতির প্রেক্ষিতে 1957 সালে অর্থাৎ 54 সালে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় আসে। তার 3 বছরের মাথায় 57 সালে মাওলানা ভাসানী কাকমারি সম্মেলন যে ঘোষণা দেন, সেখানে বলেন যে কেন্দ্র সরকার যেই রাজনীতি করছে, যেই বৈষম্য দেখাচ্ছে, তাতে অবিলম্বে খুব অচিরেই পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাবে। অর্থাৎ তিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। শুধু স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বলেই মাওলানা ভাসানীর সাথে শেখ মুজিবুর রহমানের দূরত্ব বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? 1970 নির্বাচনের আগ দিয়ে শেখ মুজিবুর রহমান, তার আগে বলে রাখি 1966 সালের দিকে মাওলানা ভাসানী এই শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য নেতাদের আচরণে এবং তাদের যে 6 দফা, সেই 6 দফার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেননি বলেই আওয়ামী লীগ থেকে বেরিয়ে যেয়ে তিনি নিজের দল করেন। আর আওয়ামী লীগ তখন আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ, শুধু আওয়ামী নামটা নিজেদের রেখে দেয় এবং সেই আওয়ামী লীগের নেতৃত্বের হাল ধরেন শেখ মুজিবুর রহমান। তো যাই হোক, এখন শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন কি? পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চেয়েছিলেন। এটি ইতিহাসের নির্মোহ সত্য। তিনি 6 দফা এবং অন্যান্য প্রেক্ষিতে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি নিয়মতান্ত্রিক রাজনীতি করছিলেন। অন্যদিকে মাওলানা ভাসানী রাজনীতি করছিলেন কি? পূর্ব পাকিস্তানের স্বাধীনতা, তিনি যেটা 1957 সাল থেকে স্বপ্ন দেখেছেন। শেখ মুজিবুর রহমান যেহেতু পাকিস্তানি সরকারের সাথে মিলিয়ে এই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, সে কারণে তিনি নির্বাচনে যাচ্ছেন, পাকিস্তানিদের চাপিয়ে দেওয়া নির্বাচনে যাচ্ছেন। সেই বিরোধিতা করে মাওলানা ভাসানী 1970 নির্বাচনেও অংশ নেয় না তার দল ন্যাপ। কিন্তু কি হয়েছিল? 70 নির্বাচনটা যাওয়া ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং চাল শেখ মুজিবুর, যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ এবং তার নেতৃত্বে সুদৃঢ় করা। সেই সুদৃঢ় করার প্রেক্ষিতে তিনি যদি একবার জনমানুষের ভোটে তিনি যদি দেখাতে পারেন তার পক্ষে সমর্থন আছে, তখনই কেবল তিনি তার যে রাজনৈতিক চাওয়া, বাংলাদেশের স্বাধীনতা, পূর্ব পাকিস্তানের স্বাধীনতা, সেই লক্ষ্যে তিনি আগাতে পারবেন। সে কারণেই তিনি নির্বাচনে গিয়েছিলেন, যেটা হয়তোবা মাওলানা ভাসানীর সাথে দ্বিমত ছিল। কিন্তু মাওলানা ভাসানীকেই তখন ধরা হতো যে নিরেট স্বাধীনতাপন্থী একজন মানুষ, আর শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করা মানুষ। ইতিহাসের বাঘ কোথায় কাকে নিয়ে যায় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এরপর 1970 নির্বাচন হলো, যে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল। সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও অ্যাসেম্বলির ডাক না দিয়ে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে নির্বাচিত শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগকে পাকিস্তান পরিচালনার দায়িত্ব না দিয়ে যে গড়িমসি করছিল, তার প্রেক্ষিতেই আমাদের স্বাধীনতার প্রেক্ষাপট রচিত হয়। এরপরে মাওলানা ভাসানী চলে যান, একেবারে বলা চলে যে কি পাদ প্রদীপের অন্ধকারে চলে যান। তার আর সেই ধরনের রাজনীতিতে ভূমিকা রাখার কোনো সুযোগ হয়নি। এরপরের ইতিহাস আপনারা তো জানেন। এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে যাচ্ছে ছাত্রদের সমন্বয়ে, নাহিদ, মাহফুজ, আসিফ, আক্তার হোসেন এবং অন্যান্য সমন্বয়ক যারা আছেন, এদের ভিতরে এই যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম গঠনের সফলতা কতখানি, এটি আদৌ গণমানুষের প্ল্যাটফর্ম হবে কিনা, এরই মধ্যে তাদের যে অর্জন সেটি গণমানুষের হৃদয়ে গেঁথে গিয়েছে এবং তারা মনে করে, সাধারণ মানুষ মনে করে যে এটি ছাত্রদেরই সরকার। শেখ হাসিনাকে পতন সম্ভব হয়েছে ছাত্রদের সামনে এগিয়ে আসার কারণে, যদিও সব রাজনৈতিক দলের এখানে ভূমিকা আছে, স্যাক্রিফাইস আছে, অবদান আছে। তো সেইটাকে পুঁজি করে ছাত্ররা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারবেন কিনা, এবং পারলেও জিয়াউর রহমানের একক ক্যারিসমেটিক নেতৃত্ব যেমন বিএনপিকে যুগ যুগ ধরে মানুষের মনে স্থান দিয়েছে, শেখ মুজিবুর রহমানের ক্যারিসমেটিক নেতৃত্ব যেমন আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে এখনো মানুষের কাছে একটা বড়
প্রতীক হিসেবে দাঁড় করিয়েছে, যেটা সমর্থ হননি মাওলানা ভাসানী। তিনি ব্যক্তিগতভাবে ক্যারিসমেটিক ছিলেন, পরিচিত ছিলেন, কিন্তু তার রাজনৈতিক দর্শনকে তিনি বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে নিতে পারেননি। সেইটার ঘাটতি আছে কিনা ছাত্রদের এই যে নেতৃত্বের মধ্যে, সেটি একটি আমার ভাবনা। আর সেই ঘাটতি যদি না থেকে থাকে, এমন কোনো ক্যারিসমেটিক লিডার যদি সামনে এসে বেরিয়ে আসতে পারেন এবং জনগণের পালসের সাথে সম্পৃক্ততা ঘোষণা করতে পারেন, এবং জিয়াউর রহমান যেমন সমস্ত দল মতকে নিয়ে একটি দর্শন প্রতিষ্ঠিত করেছিলেন, আওয়ামী লীগের পাল্টা ন্যারেটিভ দাঁড় করিয়েছিলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের যে পতন, সেই পতনের পর আওয়ামী লীগ রাজনীতির যে পাল্টা ন্যারেটিভ বয়ান, এবং একই সাথে বাংলাদেশের এতদিন যাবৎ যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আছে তাদের ক্ষমতার ভুল ত্রুটির বিপরীতে একটি স্বচ্ছ শুদ্ধ বয়ান যদি নির্মাণ করতে পারেন, এবং সেই বয়ানের পক্ষে যদি কেউ একজন এককভাবে কিংবা দ্বৈতভাবে যদি এরকম ভূমিকা দেখাতে পারেন যে না, জনগণের পালসের সাথে তারা সম্পৃক্ত হতে পারছেন, নিঃসন্দেহে এই যে উদ্যোগ সেটি বাংলাদেশের রাজনীতিতে একটি মোড় পরিবর্তনীয় ভূমিকা রাখতে পারবে বলেই আমার দৃঢ়। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।